বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি সরকারি অর্থব্যবস্থার গণদ্রব্য অধ্যায়ের গণদ্রব্যের সংজ্ঞা, গণদ্রব্যের বৈশিষ্ট্যসমূহ এবং গণদ্রব্যের দক্ষ সরবরাহের ক্ষেত্রে লিন্ডাল মডেল এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখা যাক গণদ্রব্যের সংজ্ঞা। যে সকল দ্রব্য রাষ্ট্র বা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দ্বারা প্রস্তুত করা হয় এবং সরকার কর্তৃক দাম নির্ধারিত হয়, সমাজের সব মানুষ সমানভাবে একযোগে এসব দ্রব্যের অভাব অনুভব করে, ভোগ ও ব্যবহারের ক্ষেত্রে একজন অন্যজনকে বাধা দিতে বা বঞ্চিত করতে পারে না, উপযোগ নিঃশেষ নীতিও কার্যকর হয় না, সেসব দ্রব্যকে গণদ্রব্য বা সামাজিক দ্রব্য বলে, যেমন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সরকারি হাসপাতাল প্রভৃতি। এবার দেখা যাক গণদ্রব্যের বৈশিষ্ট্যগুলো কি কি। গণদ্রব্যের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমরা কতিপয় মূল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে অবিভাজ্যতা বা যুক্ত থাকার মাত্রা এককের সমান, অর্থাৎ গণদ্রব্য বিভক্ত করে ভোগ করা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ভোগ করা যায় না, আবার গুটি কয়েক ব্যক্তি আলাদাভাবে গণদ্রব্য ভোগ করতে পারে না। গণদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য সামগ্রিক কল্যাণ সাধন বা বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা। কাজেই গণদ্রব্যকে ভেঙে ভেঙে ভাগ করা যায় না। যেমন রাজশাহী ঢাকা মহাসড়কের কথা বলা যায়। রাজশাহী ঢাকা মহাসড়কে এখন রাজশাহী নাটোর অঞ্চলের লোকজন যদি তাদের এলাকার রাস্তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং অন্যদের চলাচল নিষেধ করে, একইভাবে সিরাজগঞ্জ, টাঙ্গাইল বা ঢাকা অঞ্চলের লোকজনও তাদের এলাকার উপর অবস্থিত রাস্তার অংশ নিজেদের দখলে বা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং অন্য জনগণের জন্য চলাচল নিষেধ করে। তাহলে ঢাকার লোকজন টাঙ্গাইল, সিরাজগঞ্জ বা রাজশাহী যেমন চলাচল করতে পারবে না, তেমনি রাজশাহীর লোকজন সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা চলাচল করতে পারবে না এবং অন্য জেলার লোকজনও যাদের রাস্তা এই মহাসড়কের উপরে, তারাও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে না। তাহলে যে উদ্দেশ্য নিয়ে গণদ্রব্যটা তৈরি করা হয়েছিল, গণদ্রব্যকে যদি বিভক্ত করা যায় তাহলে সে উদ্দেশ্য সফল হয় না। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ভোগ বিরতি বা বঞ্চিত রাখার মাত্রা 0। গণদ্রব্য সমাজের সবাই ভোগ করে, ভোগ থেকে কাউকে দূরে রাখা যায় না। যেমন কোনো রাস্তায় যদি কয়েকজন লোক গাড়ি চালায় অথবা গুটি কয়েক লোক যদি পায়ে হেঁটে চলাচল করে, তার অর্থ এই না যে অন্য সবাই গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে চলতে পারবে না বা পায়ে হেঁটে চলাচল করতে পারবে না। আমাদের পরবর্তী বৈশিষ্ট্য উপযোগ নিঃশেষ নীতি অকার্যকর। গণদ্রব্য যেহেতু প্রত্যেকেই ভোগ করে, কাউকেই ভোগ থেকে দূরে রাখা যায় না, বিরত রাখা যায় না, কাজেই গণদ্রব্যের ক্ষেত্রে উপযোগ শেষ হয় না। যেমন কোনো পার্কে কিছু লোক
বেড়াতে গেল, ধরা যাক 1000 লোক বেড়াতে গেল। এই 1000 লোকের উপযোগ যেদিন তারা বেড়াতে গেল ওই দিন তাদের উপযোগ নিঃশেষ হলেও হতে পারে, কিন্তু বাকি যে জনগোষ্ঠী আছে তাদের উপযোগ নিঃশেষ হবে না। আবার কিছুদিন পরে এমনও হতে পারে যে ওই যে 1000 লোক বেড়াতে গিয়েছিল পরবর্তীতে তাদের অনেকেরই আবার এই পার্কের প্রতি উপযোগ তৈরি হতে পারে। এরপরে রয়েছে প্রান্তিক খরচ শূন্য। প্রান্তিক খরচ বলতে বোঝায় কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য যে বাড়তি খরচ হয় তাকে প্রান্তিক খরচ বলে। গণদ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক খরচ শূন্য, তবে সুযোগ খরচ শূন্য নয়। গণদ্রব্য একবার উৎপাদিত হলে পরবর্তীতে যারা গণদ্রব্য ভোগ করবে তাদের জন্য আর বাড়তি কোনো খরচ দিতে হয় না। যেমন কোনো এলাকায় একটা লেক তৈরি হলো, এই লেক যখন তৈরি হয় তখন প্রান্তিক খরচ ধনাত্মক থাকে, কিন্তু পরবর্তীতে যখন লোকজন লেকের ধারে বেড়াতে আসবে, বিনোদন করবে, তখন আর বাড়তি কোনো খরচ হবে না। এই জন্যই বলা হয় গণদ্রব্যের প্রান্তিক খরচ শূন্য। বাজার প্রক্রিয়ার ব্যর্থতা এবং ব্যক্তির চাহিদা রেখার উলম্ব যোগফলের মাধ্যমে গণদ্রব্যের চাহিদা রেখা পাওয়া যায়। ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি চাহিদা এবং যোগানের পারস্পরিক ঘাত প্রতিঘাতের মাধ্যমে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের প্রতি ব্যক্তির পছন্দ বা চাহিদা যেমন সুস্পষ্ট, তেমনি কতটা দাম দিতে ব্যক্তি ইচ্ছুক সেটাও সুস্পষ্ট। অর্থাৎ ব্যক্তিগত দ্রব্যের চাহিদা সূচি আছে এবং চাহিদা রেখাও আছে সুনির্দিষ্টভাবে। এই জন্য কয়েকজন ব্যক্তির চাহিদা রেখার আনুভূমিক যোগফলের মাধ্যমে ব্যক্তিগত দ্রব্যের বাজার চাহিদা রেখা পাওয়া যায়, কিন্তু গণদ্রব্যের ক্ষেত্রে ব্যক্তির চাহিদা সুস্পষ্ট নয়। গণদ্রব্যের প্রতি ব্যক্তি কি পরিমাণ দাম দিতে ইচ্ছুক সেটাও সুনির্দিষ্ট নয়। যেমন কোনো ব্যক্তি এমন বলে না যে আমার একটা কলেজ চাই এবং এই দ্রব্যের জন্য সে কতটা দাম দিতে ইচ্ছুক সেটাও তার কাছে সুস্পষ্ট না। আবার সরকারও একজন বা 2-4 জন ব্যক্তির জন্য কোনো কলেজ প্রতিষ্ঠিত করবে না বা সরবরাহ করবে না। এই জন্য গণদ্রব্যের ক্ষেত্রে সুস্পষ্ট চাহিদা সূচি নেই, সুনির্দিষ্ট চাহিদা রেখাও পাওয়া যায় না। তবে গণদ্রব্যের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ব্যক্তির আয় বেশি তার চাহিদা রেখা, যে ব্যক্তির আয় কম তার চাহিদা রেখার চেয়ে উপরে অবস্থান করবে। এজন্য কয়েকজন ব্যক্তির উলম্ব চাহিদা রেখার যোগফলের মাধ্যমে গণদ্রব্যের বাজার চাহিদা রেখা পাওয়া যায়। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদন ক্ষেত্রে বাহ্যিকতা বিদ্যমান, ভোগের ক্ষেত্রে নয়। বাহ্যিকতা বলতে বোঝায় একজন ব্যক্তির কার্যক্রম যদি অন্য এক বা একাধিক ব্যক্তিকে প্রভাবিত করে তাহলে সেখানে বাহ্যিকতার অস্তিত্ব বিদ্যমান। যদি কারো কার্যক্রম অন্য কাউকে সুবিধা দেয় তাহলে বাহ্যিকতা ধনাত্মক হবে, আর যদি অন্য কাউকে অসুবিধা বা সমস্যা সৃষ্টি করে তাহলে ঋণাত্মক বাহ্যিকতা বিদ্যমান থাকে। উৎপাদন ক্ষেত্রে বাহ্যিকতা ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। যেমন কোনো এলাকায় একটা সার কারখানা তৈরি করা হলো, এক্ষেত্রে
ধোঁয়া, শব্দ, বর্জ্য আশেপাশে যারা বসবাস করে সার কারখানার এলাকার তাদের সমস্যা হবে। এক্ষেত্রে উৎপাদনের বাহ্যিকতা ঋণাত্মক। আবার এলাকার লোকজন সার কারখানায় কাজ পাবে, চাকরি পাবে, তাদের কর্মসংস্থান হবে, তাদের আয় বাড়বে, ভোগব্যয় বাড়বে, সঞ্চয় বাড়বে, বিনিয়োগ বাড়বে, অর্থনীতির উন্নতি হবে। এটা উৎপাদন ক্ষেত্রে ধনাত্মক বাহ্যিকতা। কিন্তু গণদ্রব্যের ভোগের ক্ষেত্রে কোনো ধনাত্মক ঋণাত্মক কোনো ধরনের বাহ্যিকতাই নাই। কেননা গণদ্রব্য সবার জন্য উন্মুক্ত, গণদ্রব্যের ভোগ থেকে কেউ বঞ্চিত হয় না। এই জন্য গণদ্রব্যের ক্ষেত্রে কোনো বাহ্যিকতা থাকে না। আমাদের পরের বৈশিষ্ট্য, সামাজিক পছন্দ নিরূপণে সমস্যা ও ফ্রি রাইডার সমস্যা বিদ্যমান। গণদ্রব্যের ক্ষেত্রে সামাজিক পছন্দ নির্ধারণ করা অপেক্ষাকৃত জটিল। কেননা কোনো ব্যক্তি বলে না তার পছন্দ কি। কোনো ব্যক্তি এমন বলে না যে আমার জন্য একটা ব্রিজ চাই, এবং এই ব্রিজের জন্য সে কত মূল্য দিতে ইচ্ছুক সেটাও প্রকাশ করে না। আবার গণদ্রব্যের ক্ষেত্রে দলগত মতবিরোধ রয়েছে। যেমন কোনো এলাকায় সরকার যদি একটা পার্ক নির্মাণ করতে চায়, তাহলে কিছু লোক পার্কের সপক্ষে তাদের পছন্দ প্রকাশ করবে, আবার কিছু লোক বলবে যে সেখানে পার্ক না করে যদি হসপিটাল করা হতো তাহলে চিকিৎসার সুবিধা হতো। আবার কেউ বলতে পারে যে কলকারখানা স্থাপন করলে কাজ পাওয়া যেত, বেকারত্ব দূর হতো। এ ধরনের বিভিন্ন মত আসতে পারে। আবার গণদ্রব্যের ক্ষেত্রে ফ্রি রাইডার সমস্যাও বিদ্যমান। ফ্রি রাইডার সমস্যা বলতে বোঝায় কোনো ব্যক্তি উৎপাদনে অংশ না নিয়ে বা কোনো ধরনের ব্যয় না করে বিনা পয়সায় ওই দ্রব্য ভোগ করাকে। যেমন কোনো এলাকায় একটা রাস্তা নির্মাণ হলো, ওই রাস্তায় এলাকাবাসীর সবাই অংশ নিল, ব্যয় করলো, কিন্তু দুজন লোক রাস্তা তৈরিতে কোনো ধরনের অংশগ্রহণ করলো না, কোনো অর্থ ব্যয়ও করলো না। কিন্তু পরবর্তীতে যখন রাস্তাটা তৈরি হলো তখন ওই দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে চলাচল করলো, কাজে এখানে একটা ফ্রি রাইডার সমস্যার সৃষ্টি হলো, এবং যারা এই সমস্যার সৃষ্টি করে তাদেরকে বলা হয় ফ্রি রাইডার। শুধু ওই দুই ব্যক্তিই না, আশেপাশের আরো বহু এলাকার লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে, অর্থাৎ ফ্রি রাইডার সমস্যার সৃষ্টি হবে। এই জন্য গণদ্রব্যের সামাজিক পছন্দ সঠিকভাবে নির্ধারণ করা যায় না। এখন আমরা পরের বৈশিষ্ট্য দেখি, সামাজিক কল্যাণ বা জনকল্যাণ বৃদ্ধি। গণদ্রব্যের উদ্দেশ্য সামাজিক কল্যাণ বৃদ্ধি করা বা জনকল্যাণ বাড়ানো, তবে মুনাফা অর্জন উদ্দেশ্যও থাকবে। তবে মুনাফা অর্জন উদ্দেশ্য গুরুত্ব কম পাবে। তবে মুনাফা অর্জন উদ্দেশ্য যদি একদম না থাকে তাহলে ওই প্রতিষ্ঠান লোকসান দিতে দিতে একসময় দেউলিয়ায় পরিণত হবে এবং জনদুর্ভোগ বাড়বে। আমাদের শেষ বৈশিষ্ট্য, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। গণদ্রব্য একটা দেশের সর্বাধিক জনগণের জন্য অথবা দেশের সমস্ত জনগণের জন্য, এমনকি বিদেশের জনগণের জন্য উৎপাদন করা হয়। ওই জন্য গণদ্রব্যের উৎপাদন ব্যবস্থা হয় বিশাল আকারের। এই জন্য গণদ্রব্য উৎপাদনে ইকোনমিক্স অফ স্কেল বা মাত্রাগত ব্যয় সুবিধা
ভোগ করা যায় এবং সেখানে গড় খরচ কমে। এবার আমরা দেখব গণদ্রব্যের দক্ষ সরবরাহ। গণদ্রব্যের উৎপাদন, বণ্টন ও দাম কিভাবে নির্ধারিত হবে তা লিন্ডাল মডেল বা স্বেচ্ছা বিনিময় তত্ত্বের মাধ্যমে জানা যাবে। গণদ্রব্যের বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য, যেমন অবিভাজ্যতা, বঞ্চনা নীতির অকার্যকারিতা, প্রান্তিক খরচ শূন্য, এসব বৈশিষ্ট্যের জন্য ব্যক্তিগত দ্রব্যের মতো গণদ্রব্যের উৎপাদন, বণ্টন ও দাম নির্ধারণ করা যায় না। এজন্য এ বিষয়ে সমাধানের জন্য প্রফেসর এরিক লিন্ডাল ব্যক্তিগত দ্রব্যের উৎপাদন, বণ্টন ও দাম নির্ধারণের শর্তাবলী গণদ্রব্যের ক্ষেত্রেও প্রয়োগ করে নির্দিষ্ট পরিমাণ গণদ্রব্যের জন্য কোনো সমাজের সকল ব্যক্তি পৃথকভাবে শতকরা কত ভাগ মূল্য প্রদান করতে চায় তার সমষ্টি করে গণদ্রব্যের দাম নির্ধারণ করেন। এ তত্ত্বে ব্যক্তি গণদ্রব্য ভোগ বা কল্যাণের পরিমাণ অনুযায়ী দাম বা কর প্রদান করবে। লিন্ডালের মতে গণদ্রব্য উৎপাদনে সম্পদ বরাদ্দ করতে ও গণদ্রব্যের দাম নির্ধারণ করতে গিয়ে যে কোনো সরকারের বাজেটের বণ্টন শাখাকে 3টি সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি সে সমস্যাগুলি উল্লেখ করেন এবং একই সাথে তার সমাধানও প্রদান করেন। অর্থনীতিবিদ লিন্ডালের সমস্যাগুলো হলো: গণদ্রব্য সরবরাহে বাজেটে ব্যয় বরাদ্দের পরিমাণ কত হবে? দ্বিতীয় সমস্যা, ব্যয়ভার কোথা থেকে বহন বা আদায় করা হবে? তৃতীয় সমস্যা, ব্যয়ভার কিভাবে বণ্টন হবে বা কিভাবে গণদ্রব্যের দাম নির্ধারিত হবে? তিনি যে সমাধানের কথা বলেছেন সেগুলো হলো: প্রথমত, জনগণের চাহিদা অনুসারে সরকার গণদ্রব্য সরবরাহ করবে। দ্বিতীয়ত, ব্যয়ভার গণদ্রব্য ভোগকারী বা জনগণের নিকট থেকে আদায় করা হবে। তৃতীয়ত, ভোগকারী প্রাপ্ত সুবিধা বা উপকারের ভিত্তিতে ব্যয়ভার বা দাম পরিশোধ করবে। মডেলের অনুমিতিসমূহ: সরকার নির্দিষ্ট পরিমাণ গণদ্রব্য স্বেচ্ছায় সরবরাহ করে। দুজন ব্যক্তি এ এবং বি কে নেওয়া হয়েছে যারা গণদ্রব্য ক্রয় ও ভোগ করে। উপযোগের উপর ভিত্তি করে গণদ্রব্যের চাহিদা নিরূপণ করা হয়। গণদ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ বা কল্যাণ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। গণদ্রব্য থেকে প্রাপ্ত উপকারের ভিত্তিতে জনগণ স্বেচ্ছায় কর প্রদান করে। আন্তঃব্যক্তিক উপযোগ তুলনাযোগ্য এবং শেষ অনুমিতি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। উপরোক্ত অনুমিতির ভিত্তিতে সরকার ও জনগণ পারস্পরিক লেনদেনে আবদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ সরকার গণদ্রব্য উৎপাদন বা সরবরাহ করে, জনগণ প্রাপ্ত সুবিধা অনুপাতে স্বেচ্ছায় দাম বা কর পরিশোধ করে গণদ্রব্যের ব্যয়ভার বহন করে। এজন্য এ তত্ত্বকে বা লিন্ডালের সমাধানকে স্বেচ্ছা বিনিময় তত্ত্ব বলা হয়ে থাকে। এখন আমরা চিত্রের মাধ্যমে লিন্ডাল মডেল উপস্থাপন ও বিশ্লেষণ করব। বক্স চিত্রে ভূমি অক্ষে উপরে ও নিচে গণদ্রব্যের পরিমাণ এবং উল্লম্ব অক্ষে বাম দিকে নিচে ও ডান দিকে উপরে যথাক্রমে এ ও বি ব্যক্তির প্রান্তিক উপযোগ ও কর প্রদানের পরিমাণ শতকরা অংশে পরিমাপ করা হয়েছে। এ ব্যক্তির গণদ্রব্যের চাহিদা রেখা, বি ব্যক্তির গণদ্রব্যের চাহিদা বা প্রান্তিক উপযোগ রেখা। এখন ধরা যাক প্রথম পর্যায়ে সরকার গণদ্রব্যের সরবরাহ করলো এডি বা এলসি পরিমাণ। এই পরিমাণ গণদ্রব্যের জন্য এ ব্যক্তি কর বা দাম দিতে প্রস্তুত
100 বা সিডি পরিমাণ, এবং বি ব্যক্তি কর বা দাম দিতে প্রস্তুত 75% বা সিকে পরিমাণ, অর্থাৎ দুজন মিলে মোট 175 দাম দিতে প্রস্তুত। এর অর্থ গণদ্রব্যের চাহিদার তুলনায় যোগান কম, সরকার গণদ্রব্যের যোগান বাড়াবে। ধরা যাক সরকার গণদ্রব্যের যোগান বাড়িয়ে এইচ করলো বা জি পরিমাণ করলো। এখন এইচ বা জি পরিমাণ গণদ্রব্যের জন্য এ ব্যক্তি দাম দিতে প্রস্তুত 25% এবং বি ব্যক্তি দাম দিতে প্রস্তুত 25%, অর্থাৎ এ ব্যক্তি এমএইচ পরিমাণ এবং বি ব্যক্তি জিএন পরিমাণ দাম দিতে ইচ্ছুক, অর্থাৎ দুজনে মিলে মোট 50% দাম দিতে প্রস্তুত। এর অর্থ দাঁড়ায় গণদ্রব্যের সরবরাহ বেশি, চাহিদা কম। তাহলে সরকার এখন গণদ্রব্যের যোগান কমাবে। এভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গণদ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণের হ্রাস বৃদ্ধির হারের সমাপ্তি ঘটবে তৃতীয় পর্যায়ে। সরকার গণদ্রব্যের যোগান এইচ থেকে কমিয়ে এফ পরিমাণ নির্ধারণ করলো বা ই পরিমাণ নির্ধারণ করলো। এই পরিমাণ গণদ্রব্যের জন্য এ ব্যক্তি 55% বা টিএফ পরিমাণ এবং বি ব্যক্তি 45% বা ইটি পরিমাণ দাম বা কর দিতে ইচ্ছুক, অর্থাৎ দুজনে মিলে মোট 100% বা ইএফ পরিমাণ কর বা দাম দিতে ইচ্ছুক, অর্থাৎ গণদ্রব্যের চাহিদা এবং যোগান পরস্পর সমান। সুতরাং টি বিন্দুই হচ্ছে গণদ্রব্যের নির্ধারিত ভারসাম্য বিন্দু। অর্থনীতিবিদ এরিক লিন্ডেলের মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা এখন সেই সীমাবদ্ধতাগুলো দেখব। প্রথম সীমাবদ্ধতা কথা বলা হচ্ছে যে গণদ্রব্যের চাহিদা নিরূপণে সমস্যা। প্রকৃতপক্ষে গণদ্রব্যের সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো চাহিদা নেই। কোনো ব্যক্তি বলে না যে আমার নিজের জন্য একদম নিজস্ব একটা হাসপাতাল দরকার এবং ওই হাসপাতালের জন্য সে কত দাম দিতে ইচ্ছুক সেটাও সে সুনির্দিষ্টভাবে প্রকাশ করে না। এই জন্য গণদ্রব্যের সুনির্দিষ্ট কোনো চাহিদা সূচি নেই, কোনো সুনির্দিষ্ট চাহিদা পাওয়া যায় না। উপকার পরিমাপ সহজসাধ্য নয়। গণদ্রব্য থেকে প্রাপ্ত উপকার বা সুবিধা সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না। এ তত্ত্বে বলা হচ্ছে যে উপকার সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য, কিন্তু একটি দ্রব্য ভোগ করে কে কি পরিমাণ উপকার বা উপযোগ বা সুবিধা পেল সেটা মানসিক ব্যাপার, সেটাকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না। পরবর্তী সীমাবদ্ধতা আন্তঃব্যক্তিক উপযোগ তুলনা অসম্ভব। উপযোগ যেহেতু মানসিক ব্যাপার, সেজন্য উপযোগকে যেমন সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না, তেমনি বিভিন্ন ব্যক্তি কোনো দ্রব্য ভোগ করে কি পরিমাণ উপযোগ পেল সেটার
তুলনা করাও সহজসাধ্য নয়। যেমন কোনো পার্কে কোনো একদিন 4000 লোক বেড়াতে গেল। এই 4000 লোক 400 রকমের সুবিধা পেতে পারে বা উপযোগ পেতে পারে, যেটা তার মানসিক ব্যাপার। এখন প্রত্যেকের উপযোগকে যেমন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে না, তেমনি এই ব্যক্তিদের উপযোগ পারস্পরিকভাবে তুলনা করাও সম্ভব না। আমাদের পরবর্তী যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছে সেটা হলো কর স্বেচ্ছামূলক নয়। এই তত্ত্বে করকে স্বেচ্ছামূলক বলা হয়েছে, কিন্তু আমরা জানি কর স্বেচ্ছামূলক নয়, কর হলো বাধ্যতামূলক। সরকার জনগণের উপর কর আরোপ করে, জনগণ সরকারকে সেই কর দিতে বাধ্য থাকে এবং বিনিময়ে সরকারের কাছ থেকে জনগণ কোনো সুবিধা পায় না। কিন্তু এ তত্ত্বে আমরা দেখেছি জনগণ কর প্রদান করবে, সরকার যে গণদ্রব্য সরবরাহ করবে তার বিপরীতে। কিন্তু কর স্বেচ্ছামূলক নয়, কর বাধ্যতামূলক। সমতা ও ন্যায় নীতির পরিপন্থী। এই তত্ত্বে বলা হয়েছে যে গণদ্রব্য যত পরিমাণ ভোগ করবে, ভোগের পরিমাণ অনুযায়ী কর বা দাম পরিশোধ করবে। অর্থাৎ যে বেশি গণদ্রব্য ভোগ করবে সে বেশি দাম পরিশোধ করবে, যে কম গণদ্রব্য ভোগ করবে সে কম দাম পরিশোধ করবে। কিন্তু বাস্তবে আমরা দেখি যে ধনীরা গণদ্রব্য তৈরিতে বেশি অবদান রাখে, অর্থাৎ বেশি অর্থ ব্যয় করে, গরিবরা গণদ্রব্য তৈরিতে কম অবদান রাখে বা অপেক্ষাকৃত অল্প অর্থ ব্যয় করে। কিন্তু ভোগের ক্ষেত্রে আবার গরিবরা ধনীদের তুলনায় বেশি পরিমাণ গণদ্রব্য ভোগ করে। তাহলে এই তত্ত্ব অনুযায়ী গরিবদেরকে বেশি অর্থ প্রদান করতে হবে, যেহেতু তারা বেশি গণদ্রব্য ভোগ করে ধনীদের তুলনায়। এক্ষেত্রে ধনীরা কম অর্থ ব্যয় করবে গণদ্রব্যের জন্য। তাহলে দেখা যাবে এটা অধোগতিশীল কর ব্যবস্থাকে নির্দেশ করে এবং যেখানে ধনী গরিবের ব্যবধান আরো বেড়ে যায়। আমাদের পরের প্রশ্ন, পরের সীমাবদ্ধতা, সরকার ও জনগণের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কাম্য নয়। এই তত্ত্বে সরকার এবং জনগণের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দেখানো হয়েছে, অর্থাৎ সরকার গণদ্রব্য সরবরাহ করবে, জনগণ ভোগ করবে এবং বিনিময়ে সরকারকে কর বা অর্থ প্রদান করবে। কিন্তু বাস্তবে সরকার বা রাষ্ট্র, জনকল্যাণমূলক রাষ্ট্র বা জনকল্যাণমূলক বা জনবান্ধব সরকার, এই সরকার এমন অনেক কাজ করে থাকে যেগুলো জনগণ অনেক অল্প পয়সায় ভোগ করে থাকে বা অনেক সময় বিনা পয়সায় ভোগ করে থাকে। কাজেই সরকার এবং জনগণের মধ্যে যদি সম্পর্ক বাণিজ্যিক হয়, তাহলে জনগণ সরকারের অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবে। শেষ যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছে তা হলো কর বহির্ভূত রাজস্ব অনুপস্থিত। অর্থাৎ এই তত্ত্বে করকে শুধুমাত্র সরকারের আয়ের উৎস হিসাবে বিবেচনা করা হয়েছে, কিন্তু বাস্তবে সরকার কর ছাড়াও টোল, লেভি, ফি, রেজিস্ট্রেশন, স্ট্যাম্প, পর্যটন, বন বিভাগ, হাট বাজার ইজারা, ডাক বিভাগ ইত্যাদি বিভিন্ন উৎস থেকে আয় করে থাকে, যা এই তত্ত্বে দেখানো হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাসায় যে কাজ করবে সেটা হলো গণদ্রব্যের
কাম্য বন্টনের ক্ষেত্রে স্যামুয়েলসন মডেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। সবাইকে ধন্যবাদ।